আজকের আমাদের ইম্পর্টেন্ট একটি ক্লাস। আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড এই বিষয়টা ইম্পর্টেন্ট তা নয়, মূলত যারা প্রাইমারি শিক্ষক হিসেবে কর্মরত তাদেরও কিন্তু এই বিষয়টা জানার দরকার। যদি এই বিষয়ে জানার দরকার থাকে যারা কর্মরত শিক্ষক, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে নেবেন। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি বিদ্যালয় অর্থাৎ প্রাইমারি স্কুলের যে লাইব্রেরি প্রতিষ্ঠা, সেই লাইব্রেরি এবং শিশু সংসদ অর্থাৎ একটা লাইব্রেরি তৈরি করতে গেলে সেখানে তার গঠন এবং নিয়ম কী থাকবে, এবং সেই লাইব্রেরিতে শিশু সংসদ এবং শিক্ষকদের ভূমিকা কী থাকবে। 3 নম্বর হচ্ছে লাইব্রেরি গড়ে তোলার উদ্দেশ্যটা কী। এছাড়া আলোচনা করব লাইব্রেরিতে কী ধরনের বই রাখতে হবে, অর্থাৎ ক্লাস 1-এর জন্য কী ধরনের বই, ক্লাস 4-এর জন্য কী ধরনের বই, অর্থাৎ সমস্ত ক্লাসের জন্য কী ধরনের বই রাখতে হবে। এবং আমরা যেটা আলোচনা করব যে কোন ধরনের বই লাইব্রেরিতে রাখা যাবে না। অবশ্যই এই লাইব্রেরি বলতে আমরা প্রাইমারি স্কুলের যে লাইব্রেরি তার কথা বলছি। যাই আগে পুরো বিষয়টা আমরা আলোচনা করব, তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের শিক্ষামূলক তথ্য বা আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমরা প্রথমেই দেখব লাইব্রেরির গঠন, অর্থাৎ একটি প্রাথমিক বিদ্যালয়ে কী ধরনের লাইব্রেরি থাকবে, তার গঠনটা কী থাকবে। মনে রাখতে হবে বেশিরভাগ স্কুলে অর্থাৎ বর্তমানে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠিত অর্থাৎ গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড স্কুলগুলো রয়েছে, সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের দিকে দেখতে গেলে মোটামুটিভাবে আমার ধারণা অনুযায়ী বা সরকারি তথ্য অনুযায়ী প্রায় 80 থেকে 85% বা এই ধরনের স্কুলে কিন্তু উপযুক্ত কাঠামো রয়েছে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে একটা লাইব্রেরি তৈরি করার মতো। মূলত সেই লাইব্রেরিতে কী থাকবে, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে একটা উপযুক্ত পড়ার জায়গা এবং দলগত কার্যাবলী সম্পাদন করার মতো জায়গা। অর্থাৎ একটি লাইব্রেরি তৈরি করা হলো, লাইব্রেরি রুম করা হলো, সেখানে এমন একটা পেজ করে দেওয়া থাকবে। যদি চেয়ার টেবিলের ব্যবস্থা করা যায় তো খুবই ভালো, নাহলে অন্ততপক্ষে কোনো ম্যাট বা কার্পেট এই ধরনের বিষয় রেখে দেওয়া হবে, যেখানে ছাত্ররা গিয়ে বই নিয়ে পড়তে পারবে এবং সেই বই পুনরায় ফেরত দিয়ে আসতে পারবে। 2 নম্বর হচ্ছে দলগত কার্যাবলী সম্পাদন করার মতো জায়গা। অর্থাৎ আমরা বুঝতেই পারছি, পরবর্তী ক্ষেত্রে আমরা আরও ডিটেলসে বুঝবো, লাইব্রেরির যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু একদম আমরা হাই স্কুলে বা কলেজ লেভেলের বা ইউনিভার্সিটি লেভেলের বা অন্যান্য যে সমস্ত গ্রন্থাগারগুলো থাকে, যেটা রুরাল লাইব্রেরি কি সাব ডিভিশনাল লাইব্রেরি, ডিস্ট্রিক্ট লাইব্রেরি, ঠিক সেখানকার মতো কিন্তু ব্যাপারটা নয় যে একজন নিজে এসে পড়বে, তা নয়। এখানে কিছু কিছু বই থাকবে যেগুলো আমরা বইয়ের ব্যাপারটা দেখলেই বুঝতে পারবো। সেই বইগুলো কিন্তু অনেক সময় বাচ্চারা একা পড়তে পারবে না, সেক্ষেত্রে 3-4 জন মিলে বা 5-6 জন মিলে বা শিক্ষক মহাশয়দের সাহায্য নিয়ে তারা পড়বে বা বুঝবে। তখন কিন্তু একটা গ্রুপ ওয়ার্ক, যেটা দলগত অ্যাক্টিভিটি করার মতো জায়গা থাকবে, অর্থাৎ একটা বড় পেজ লাগবে, সেরকম একটা জায়গা রাখতে হবে। 2 নম্বর হচ্ছে বুক ডিসপ্লে করার ব্যবস্থা। অর্থাৎ যদি বুক সেলফ যেগুলো থাকে সেগুলো থাকলে ভালো, বা অনেক সময় আমরা দেখেছি যে হ্যাঙ্গিং করা থাকে একটা দড়ি, তার ওপরে কিন্তু বইগুলো এভাবে টাঙানো থাকে, এইভাবেও রাখা যেতে পারে। অর্থাৎ ডিসপ্লে করা থাকে যাতে বাচ্চারা দেখে খুব সহজে বুঝতে পারে যে কোন বইটা সে পড়তে পারবে, এই ব্যবস্থা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের বইয়ের ব্যবস্থা। অর্থাৎ একটি লাইব্রেরিতে ক্লাস ওয়াইজ যে বইগুলো আছে তাদের এজ ওয়াইজ সেই বই কিন্তু রাখতে হবে এবং ধরন অনুযায়ী, অর্থাৎ কোন ক্লাসের জন্য কী ধরনের বই সেই ধরনের বইও কিন্তু রাখতে হবে। অর্থাৎ সেগুলো পাশাপাশি রাখতে হবে, অর্থাৎ দেখা গেল সুন্দর করে সাজিয়ে রাখতে হবে আর কি। অর্থাৎ ক্লাস 1-এর যে বইগুলো সেগুলো একটা সেলফে রাখা হলো বা এক জায়গায় রাখা হলো, ক্লাস 2-এর বইগুলো এক ধরনের রাখা হলো, ক্লাস 3 বা 4-এর বইগুলো এক জায়গায় রাখা হলো, এবং কমন কিছু বই যেগুলো হয়তো 1 এবং 2-এর একসঙ্গেই ব্যবহার করা যাবে, যেগুলো 3-4-এর ছাত্ররাও ব্যবহার করতে পারবে, সেগুলো এক জায়গায় রাখা হলো। এইভাবে কিন্তু আলাদা আলাদাভাবে বইগুলোকে রাখতে হবে। 5 নম্বর হচ্ছে লাইব্রেরির নিয়মের তালিকা। অর্থাৎ একটি লাইব্রেরিতে যখন একটি ছাত্র প্রবেশ করবে সে কোন কোন নিয়ম পালন করবে, লাইব্রেরি ঢোকার ক্ষেত্রে কী নিয়ম, বেরোনোর ক্ষেত্রে কী নিয়ম, বই নেবার জন্য কী নিয়ম, বই ফেরত দেওয়ার জন্য কী নিয়ম, এই সমস্ত নিয়ম কিন্তু তৈরি করে রাখতে হবে। অর্থাৎ লাইব্রেরিতে প্রবেশ করে কথা বলা যাবে না, লাইব্রেরিতে প্রবেশ করার পর বইটা দেখে নেওয়ার পর একটি করে বই নিতে হবে, একটি বই নেওয়ার পর 1-2 মিনিটের মধ্যে আবার ফেরত দিয়ে পুনরায় একটা বই নেবো, এরম নয়। এই ধরনের কিন্তু নিয়ম দিতে হবে। এবং যদি বই ইস্যু করার ব্যাপার থাকে, অর্থাৎ বই বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে সেই বইয়ের যে তালিকাটা, সেই বইয়ের নামটা অবশ্যই যে রেজিস্টার রয়েছে বুক ইস্যু রেজিস্টার, সেখানে লিখতে হবে। সেটা কারা লিখবে, কীভাবে লিখবে সেটা আমি পরেই বলছি।
সেগুলো কিন্তু মেনটেন করতে হবে এবং সেগুলো অবশ্যই একটা ডিসপ্লে করে দিতে হবে লাইব্রেরি রুমের ভেতরে বা বাইরে। পারলে অবশ্যই ওয়াল লাইটিং করা যেতে পারে বা ফ্লেক্স প্রিন্ট করে কিন্তু এটা করে দেওয়া যেতে পারে। 6 নম্বর হচ্ছে টিএলএমের ব্যবহার। অর্থাৎ লাইব্রেরি মানেই কিন্তু আমরা একটু আগেই বললাম কলেজ, ইউনিভার্সিটি বা অন্যান্য যে সমস্ত সাধারণ পাবলিক লাইব্রেরিগুলো থাকে সেরকম নয়। এটা লাইব্রেরিটা অবশ্যই এটা পড়ার কাজে লাগবে। অর্থাৎ বাচ্চাদের যে পঠন দক্ষতা, সেই পঠন দক্ষতা ব্যবহার বা পঠন দক্ষতা বাড়ানোর জন্য এই লাইব্রেরির ব্যবহার। সেক্ষেত্রে কিছু টিএলএম যেগুলো হয়তো বুক নয় কিন্তু টিএলএমের মধ্যে ব্যবহার করা যেতে পারে, যেগুলো হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন ধরনের কার্ড থাকে, বিভিন্ন ধরনের পিকচার বুক থাকে, যেগুলো কিন্তু ম্যাপ থাকে, এগুলো কিন্তু লাইব্রেরিতে রাখা যেতে পারে বা সেগুলো লাইব্রেরির বই হিসাবেই ব্যবহার করা যেতে পারে। 7 নম্বর হচ্ছে লাইব্রেরির বই পড়ার রুটিন। অর্থাৎ কোন দিন কোন ক্লাস বইগুলো পড়বে বা তাদের যে রুটিন থাকবে যে এই ক্লাসের ঠিক এই সময়টা লাইব্রেরিতে যেতে হবে, সেটা যেন তৈরি করা থাকে, নাহলে কিন্তু সমস্যা হবে। অর্থাৎ একই দিনে সমস্ত ছাত্ররা চলে আসবে, সেখানে সমস্ত বই নিয়ে তাড়াহুড়ো হবে, কাড়াকাড়ি হবে, এই সমস্ত বিষয় যাতে না হয় একটা নির্দিষ্ট রুটিন করে দিতে হবে। সেই অনুযায়ী নির্দিষ্ট করে ছাত্ররা সেই দিন সেই সময়ে গিয়ে লাইব্রেরির বইটা নিতে পারবে, পড়তে পারবে, বা যদি বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে তাহলে বাড়ি নিয়ে যাবে এবং পরবর্তী সময়ে নির্দিষ্ট দিনে আবার ফেরত দেবে। 8 নম্বর হচ্ছে শিশু সংসদের এই বিষয়ে দায়িত্ব, যেটা আমি একটু আগেই বললাম যে শিশু সংসদ এই বিষয়ে দায়িত্ব নেবে এবং কীভাবে দায়িত্ব নেবে সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। এরপর আমরা দেখব শিশু সংসদের ভূমিকা এই বিষয়ে। 1 নম্বর হচ্ছে লাইব্রেরিয়ান নিয়োগ। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আলোচনা করেছিলাম চাইল্ড ক্যাবিনেট বা শিশু সংসদের কার্যাবলী। সেখানে আমরা বলেছিলাম যে বিভিন্ন যে মন্ত্রীর পদগুলো দেওয়া আছে সেগুলোর বাইরেও কিন্তু লাইব্রেরিয়ান, উপপ্রধানমন্ত্রী এই ধরনের এক্সট্রা পদ কিন্তু সৃষ্টি করা যেতে পারে। সেক্ষেত্রে শিশু সংসদের মধ্য থেকেই কাউকে একজন লাইব্রেরিয়ান করতে হবে এবং শ্রেণীভিত্তিক সহ লাইব্রেরিয়ান করতে হবে। অর্থাৎ একজন হলেন লাইব্রেরিয়ান এবং প্রতিটা শ্রেণীর জন্য আলাদা করে একজন সহ লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। কারণ হচ্ছে আমি একটু আগেই বললাম যে ক্লাস ওয়াইজ রুটিন তৈরি করা হবে, যে সোমবারে এই ক্লাসের ছাত্ররা, ক্লাস 1-এর ছাত্ররা দুপুর 12টা থেকে 12:30 এই টাইমে লাইব্রেরিতে যাবে। তাহলে সেক্ষেত্রে যদি লাইব্রেরিয়ান ক্লাস 4-এর ছাত্র হয় সেক্ষেত্রে তার পড়াশোনার ব্যাঘাত ঘটবে সেই সময়। ফলে ওই ক্লাস 1-এরই একজন থাকবে যে কিন্তু সহ লাইব্রেরিয়ান হিসেবে কাজ করবে ওই সময়ের জন্য। ঠিক যদি কোনো একটা দিনে 2-এর ক্লাস ছাত্ররা যায়, সে 2-এর একজন সহ লাইব্রেরিয়ান থাকবে। অর্থাৎ প্রতিটা শ্রেণীর একজন করে সহ লাইব্রেরিয়ান থাকবে এবং বিদ্যালয়ের একজন লাইব্রেরিয়ান থাকবে এবং অবশ্যই এই বিষয়ে নোডাল টিচার একজন থাকবেন যিনি এই বিষয়টা দেখবেন। 2 নম্বর হচ্ছে বই দেবার এবং নেবার ব্যবস্থা। অর্থাৎ ওই যে বললাম লাইব্রেরিয়ান যিনি থাকছেন বা সহ লাইব্রেরিয়ান যিনি থাকছেন তিনি প্রত্যেক ছাত্রছাত্রীর নাম লিখবেন, বই দেবেন এবং যদি বাড়িতে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে সেক্ষেত্রে সেই বই কবে ফেরত দিতে হবে সেটাও লিখে নেবেন। বইয়ের পেছনে আমরা জানি যে ডেট লিস্ট থাকে, সেখানে কিন্তু লিখে দিতে হবে যে বইটা আজকে নেওয়া হলো এবং পরবর্তী সময় ফেরত দেওয়া রিটার্ন ডেট হচ্ছে এই তারিখ। এছাড়া লাইব্রেরির যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেক ছাত্রকে বারবার করে বুঝিয়ে দেওয়া, যদি কেউ ভুল করে তাকে বারণ করা যে এই নিয়মগুলো কিন্তু লাইব্রেরির ক্ষেত্রে আছে, এগুলো প্রযোজ্য। অর্থাৎ একজন লাইব্রেরিয়ান হিসাবে বা সহ লাইব্রেরিয়ান হিসাবে বই দেওয়া নেওয়া, বই সুন্দর করে গুছিয়ে রাখা, বই যাতে না ছিঁড়ে যায় তার ব্যবস্থা করা, লাইব্রেরি রুমের নিয়ম মেনে চলা, লাইব্রেরির রুমে গিয়ে অতিরিক্ত কথা না বলা, লাইব্রেরি রুমে গিয়ে লাইব্রেরির যে বই সেই কার্যাবলীর দিকে নজর রাখা, এই সমস্ত বিষয় কিন্তু শিশু সংসদের যারা লাইব্রেরিয়ান হবেন এবং সহ লাইব্রেরিয়ান হবেন তারা কিন্তু দেখবেন। এটাই হচ্ছে চাইল্ড ক্যাবিনেটের ভূমিকা লাইব্রেরির ক্ষেত্রে। এরপর আমরা দেখব যে লাইব্রেরিতে আমরা কী ধরনের বই রাখবো। অর্থাৎ একটা প্রাইমারি স্কুলের যে লাইব্রেরি, অর্থাৎ প্রি প্রাইমারি টু 4 পর্যন্ত যে ক্লাস চলছে কী ধরনের বই রাখা যাবে। আমরা যদি ক্লাস ওয়াইজ আলোচনা করি তাহলে দেখব প্রথমে 1 নম্বর প্রি প্রাইমারি টু ক্লাস 1 এই দুটো ক্লাসের জন্য মোটামুটি যে ধরনের বুক আমরা রাখবো সেটা হচ্ছে 1 নম্বর ছবি বেশি লেখা কম। অর্থাৎ এই বিষয়টা সহজভাবে ভাবলে বোঝা যাবে। জগৎবাড়ি বলে একটি বই বর্তমান সময়ে 1 to 4 পর্যন্ত মানে 5 পর্যন্ত পড়ানো হয়। সেখানে দেখবে একটি বইয়ের পুরোটাই একদম ছবি দেওয়া আছে, কোনো একটা জায়গায় লেখা আছে ছোট করে একটা জায়গায় যে সবাইকে ভালোবাসো, দিয়ে দেখা গেছে যে একটা কুকুরকে একটা ছেলে মারছে। অর্থাৎ আমরা এইটা দেখে বুঝতে পারছি যে এই যে প্রাণীগুলো রয়েছে রাস্তার কুকুর ছাগল তাদের কিন্তু কোনোভাবেই আঘাত করা যাবে না, এই যে বিষয় অর্থাৎ খুব সহজে লেখা, কম লেখা বিষয়। হয়তো প্রি প্রাইমারি বা ক্লাস 1 ছেলেটা এই সময় এই পড়াটা বুঝতে পারছে না, ঠিক আছে, আমি এটা বোঝানোর জন্য জাস্ট বললাম। এই ধরনের বই বা কোনো একটি বর্ণ উল্লেখ করা আছে অ,
কিন্তু তার পরিবর্তে বড় করে অনেক বড় বড় আমের ছবি, আপেলের ছবি, এই ধরনের কিন্তু বিষয় দেওয়া আছে, যেগুলো দিয়ে হয়, অর্থাৎ অজগর, এই ধরনের বিষয় দেওয়া আছে, অর্থাৎ তারা সহজে বুঝতে পারবে। অর্থাৎ ছবি বেশি থাকবে কিন্তু লেখা কম থাকবে। 2 নম্বর হচ্ছে ছড়ার বই। অবশ্যই ছড়ার বই বলতে একদম বাচ্চাদের যে ছড়ার বই, যেগুলো খুব বড় বড় হরফে লেখা এবং খুব ছবি সহ, এই ধরনের ছড়ার বই। 3 নম্বর হচ্ছে একই ধ্বনির ব্যবহারযুক্ত বই, অর্থাৎ কোনো কোনো শব্দ বারবার ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, এই ধরনের বই। অর্থাৎ মূলত আমরা বুঝতে পারবো প্রি প্রাইমারি এবং ক্লাস 1 এই সেকশনের জন্য যে বইগুলো চয়েস করব, সেগুলো মূলত হবে বড় বড় অক্ষরে লেখা এবং যেখানে শুধু ছবিটাই বেশি থাকবে, লেখা কম থাকবে। 2 নম্বর আমরা দেখব ক্লাস 2 এবং ক্লাস 3 ক্ষেত্রে কী কী বই আমরা রাখতে পারি। 1 নম্বরে ছোট ছোট বাক্য, বড় অক্ষরযুক্ত এবং ছবি সহ বই, অর্থাৎ যেটা আমরা একটা বললাম যে হরফটা অবশ্যই বড় হরফে হবে এবং বাক্য থাকবে, ছোটো ছোটো সরল বাক্য থাকবে, সিম্পল সেন্টেন্স থাকবে এবং অবশ্যই এখানেও কিন্তু ছবির ব্যবহার থাকবে, এই ধরনের বই। একই শব্দ এবং ধ্বনির ব্যবহারযুক্ত বই, অর্থাৎ আমরা দেখে থাকবো যে 1-এর যে বইগুলো রয়েছে, 2-এর যে বইগুলো রয়েছে, 3-এর যে বইগুলো রয়েছে, সেখানে দেখবে তোমরা আমার বইগুলোতে মূলত 2-এর বেশিরভাগ পড়াতেই দেখবে একই শব্দ বারবার করে ব্যবহার করা হয়েছে। এই যে বিষয়টা, এই ধরনের গল্পের বই, এই ধরনের কোনো বই কিন্তু লাইব্রেরিতে রাখতে হবে ক্লাস 2 এবং 3-র জন্য। 3 নম্বর যেটা রাখতে হবে যে পরিচিত শব্দযুক্ত বই, অর্থাৎ যে শব্দগুলোর সঙ্গে তারা ফ্যামিলিয়ার ওয়ার্ড যেগুলো রয়েছে, সেই ধরনের ওয়ার্ড বিশিষ্ট যে বইগুলো রয়েছে, সেগুলো রাখতে হবে লাইব্রেরিতে। 4 নম্বর আমরা দেখব যে ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর জন্য বা পঞ্চম শ্রেণীর জন্য, যে সমস্ত স্কুলে পঞ্চম শ্রেণী রয়েছে তাদের জন্য কী ধরনের বই লাইব্রেরিতে অ্যাপ্রোপ্রিয়েট হবে। 1 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে পরিচিত শব্দের গল্পের বই, অর্থাৎ এমন কিছু গল্পের বই যেখানে এমন কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে বারবার করে, যে শব্দগুলো তাদের কাছে ফ্যামিলিয়ার, সেই ধরনের গল্পের বই। 2 নম্বর হচ্ছে জীবনী গ্রন্থ, অর্থাৎ মহামানব যারা রয়েছেন, সে মহাপুরুষের জীবনী, সেটা হতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রন্থ বা স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দজির যে জীবনী গ্রন্থ, এই সমস্ত মহান মানুষ যারা রয়েছেন তাদের জীবনী গ্রন্থ। অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু ক্লাস 4 বা 5-এর কথা আমরা ভাবছি, সেহেতু যেন সেই বইটির যে ভাষা, সেটা যেন সহজভাবে লেখা থাকে এবং অবশ্যই বড় হরফে লেখা থাকে, যাতে বাচ্চাদের বুঝতে সুবিধা হয়। 2 নম্বর হচ্ছে কমিক ও কার্টুন বই, অর্থাৎ যে ধরনের কমিক এবং কার্টুন বই বাজারে পাওয়া যায়, সেগুলোর বই রাখা যেতে পারে, তবে অবশ্যই সহজ ভাষা যেখানে লেখা থাকবে, অক্ষরগুলো বড় থাকবে এবং অবশ্যই বাচ্চাদের উপযুক্ত, অর্থাৎ সেই বইটি যে ইনার মিনিং যেগুলো আছে, সেগুলো যেন বাচ্চাদের উপযুক্ত হয়, বাচ্চাদের বুঝতে সুবিধা হয়, বা যেগুলো বাচ্চাদের মনে কোনো রকম প্রভাব ফেলবে না, এমন ধরনের কমিক বা কার্টুন বই রাখা যেতে পারে। এবং অবশ্যই ছড়া এবং কবিতার বই, সহজ ভাষায় এবং যেগুলো খুবই ছন্দযুক্ত ছড়া, যেগুলো বাচ্চাদের পড়তে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, সেই ধরনের বই। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখব, সেটা হচ্ছে কী ধরনের বই রাখা যাবে না লাইব্রেরিতে। 1 নম্বর হচ্ছে যুদ্ধ সম্পর্কিত বই, অর্থাৎ এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যুদ্ধ বলতে কখনোই সেই ধরনের যুদ্ধের কথা বলা হচ্ছে না যে যুদ্ধের মধ্যে কিন্তু আনন্দ আছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে রাজপুত্রের সঙ্গে রাক্ষসের যুদ্ধ, বা 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই ভোমরার প্রাণ নষ্ট করে কাউকে বাঁচাচ্ছে, এই ধরনের যুদ্ধ বই কিন্তু থাকবে। অবশ্যই সেই বইয়ে যেন লেখার যে হরফগুলো, অক্ষরগুলো বড় থাকে এবং ভাষা সহজ থাকে, সেই ধরনের বই থাকবে। কিন্তু এমন কিছু যুদ্ধের বই যেখানে সরাসরি দেখানো হচ্ছে প্রচুর মানুষ মারা যাচ্ছে, প্রচুর মানুষ যুদ্ধের ক্ষয়ক্ষতি হচ্ছে, এই ধরনের বিষয় যেগুলো আমরা পরবর্তী সময়ে প্রাপ্তবয়স্ক যারা স্টুডেন্ট রয়েছে তারা পড়বে 11-12 কলেজে, সে সমস্ত বই রাখা যাবে না। 2 নম্বর হচ্ছে কঠিন ভাষার বই, অর্থাৎ যে ধরনের বই আমি রাখি না কেন, সেটা হতে পারে কমিক, কার্টুন, ছড়া, সেগুলো যেন কোনোভাবেই ভাষা যদি কঠিন থাকে, সেই ধরনের বই রাখা যাবে না। 3 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত বই, অর্থাৎ আমরা যেহেতু আলোচনা করছি আপাতত 5 পর্যন্ত, সেক্ষেত্রে 5-এর স্ট্যান্ডার্ডের যে বই, অর্থাৎ আমরা জানি যে সাহিত্যের বিভিন্ন ভাগ আছে, বিভিন্নভাবে সাহিত্যকে ভাগ করা যায়। আমরা দেখেছিলাম যেখানে গোয়েন্দা সাহিত্য আছে, অনুবাদ সাহিত্য আছে, শিশু ও কিশোর সাহিত্য আছে, এই ধরনের বিভিন্ন কল্প সাহিত্য আছে। সেই ধরনের সাহিত্য যেগুলো রয়েছে, সেগুলো এখানে ব্যবহার করা যাবে না। মোটামুটিভাবে শিশু ও কিশোর সাহিত্যের উপযুক্ত যে বইগুলো রয়েছে, সেই বইগুলো রাখা যেতে পারে। অবশ্যই প্রতিবার একই বিষয় মনে রাখতে হবে, যেন বইয়ের যে ভাষা সেটা সহজ থাকে এবং যে হরফগুলো থাকে সেগুলো বড় থাকে এবং বইয়ে অনেক ছবি দেওয়া হয়েছে, এরকম বই ব্যবহার করতে হবে। কারণ আমরা দেখেছিলাম যে শিশুদের যে সাহিত্য কথা আমি বলছি, শিশু ও কিশোর সাহিত্য, সেখানে ইম্পর্টেন্ট কয়েকটি বই হলো, আমরা দেখেছিলাম উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর যে ছোটদের রামায়ণ বা ছেলেদের রামায়ণ বা ছোট্ট রামায়ণ, এই ধরনের যে বইগুলো আছে, সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুব উপযুক্ত। কারণ এই বইয়ে যুদ্ধের বর্ণনাগুলোকে সহজভাবে বাচ্চাদের উপযুক্ত করে তুলে করা হয়েছে এবং এই বইগুলোতে
বিশেষ কিছু অংশ যেগুলো হয়তো বাচ্চাদের জন্য উপযুক্ত নয় সেগুলো কিন্তু বাদও দেওয়া আছে। ফলে আমরা বুঝতেই পারছি এই ধরনের গুরুত্বপূর্ণ লেখক যারা শিশুদের জন্য লিখতেন, শিশু ও কিশোর সাহিত্যের জন্য ইম্পর্টেন্ট কিছু লেখক যারা আছেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, লীলালাল মজুমদার, এই ধরনের বই কিন্তু রাখা যেতে পারে। অবশ্যই মনে রাখতে হবে যে বইগুলো আমরা রাখবো সেই বইগুলো দেখবো যে ছবি কতটা আছে, বইয়ের যে ভাষা কতটা সরল আছে, এবং যে অক্ষরগুলো আছে, বর্ণগুলো আছে, সেগুলো যেন বড় হরফে লেখা থাকে, বড় বড় করে। 4 নম্বর হচ্ছে ভূতের গল্প। ভূতের গল্প অবশ্যই রাখা যাবে না, কিন্তু কিছু কিছু ভূতের গল্প রাখা যেতে পারে। আমরা দেখেছিলাম, যেটা একটু আমি আলোচনা করছিলাম, লীলা মজুমদার একজন গুরুত্বপূর্ণ লেখিকা শিশু এবং কিশোর সাহিত্যের ক্ষেত্রে। তাঁর একটি বই আছে, সেটা হচ্ছে সব ভুতুড়ে বলে একটা গল্পের বই আছে, যেখানে প্রায় সম্ভবত 42টি গল্প আছে, 42টি গল্প সংকলন নিয়ে একটা গল্প গ্রন্থ, যার নাম সব ভুতুড়ে। এই বইটিতে যখন পড়া হবে, তোমরা নিশ্চয়ই যারা পড়েছো তারা জানো, এখানে যে ভূতের কাহিনীগুলো দেওয়া হয়েছে সেই ভূতগুলো কিন্তু কখনোই অতিপ্রাকৃত বা অলৌকিক কিছু নয়। এমনভাবে বর্ণনা করা হয়েছে, দেখা গেছে সেই ভূতের যে বর্ণনা সেটা কিন্তু সাধারণ মানুষের মতোই, অর্থাৎ তারা সাধারণ মানুষের মতোই তাদের সঙ্গে থাকছে, এবং পরবর্তী সময় জানা যাচ্ছে যে সে আসলে কেউই নয়, সে একটা ভূত ছিল। অর্থাৎ এই যে বিষয়টা, সেই গল্পে পড়ে কিন্তু বাচ্চাদের মনে কখনোই ভয়ের উদ্রেক হবে না, বা এমন কিছু বর্ণনা সেখানে নেই যেটা দেখে তাদের ভয় লাগবে। এই ধরনের বই কিন্তু রাখা যেতে পারে, কিন্তু অবশ্যই ভূতের গল্প বলতে একদম ডিরেক্ট যেখানে দেখানো হচ্ছে ভূত, তার বিভিন্ন বর্ণনা, সেগুলো কিন্তু কোনোভাবেই এখানে ব্যবহার করা যাবে না। নেক্সট 5 নম্বর হচ্ছে মানসিক পীড়াদায়ক বই, অর্থাৎ যেটা আমি পূর্বে বলছিলাম যে এমন কিছু দেখানো যেখানে প্রচুর মানুষ মারা যাচ্ছে, কেউ কাউকে মেরে দিচ্ছে, সে আবার একজনকে মেরে দিচ্ছে, এইভাবে যে রক্ত গঙ্গা বইছে, এই ধরনের বিষয় সেখানে রাখা যাবে না। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হবে, এরকম কোনো বই কিন্তু রাখা যাবে না। যাই হোক, এই বিষয়টা আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা বিদ্যালয়ের বিভিন্ন যে লাইব্রেরি সংক্রান্ত যে অ্যাক্টিভিটি, অর্থাৎ গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটি, উইক ওয়াইজ অ্যাক্টিভিটি, বা রিডিং ফেস্টিভ্যাল, বা লাইব্রেরি ফেস্টিভ্যাল, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।